জীবন যেন এক প্রশস্ত হাইওয়ে, যে হাইওয়ে ধরে আমরা প্রতিদিন এগিয়ে যাই জীবনের পথে। আর এই পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে কিছু কুটিল মনের মানুষ, যারা আমাদের প্রতিদিন করে নির্যাতিত, করে অপমানিত, হক থেকে করে বঞ্চিত। হ্যাঁ, খিলগা গোরানের 428 নং দাগ, যে দাগে দাবি করছে শাহিনুর বেগম যে এই সম্পত্তি তার, আর অন্যদিকে দাবি করছেন ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির মালিক শ্যামল বাবু। মামলা হয়েছে লুটের মামলা, আসামি করা হয়েছে 6 জনকে। আর অন্যদিকে শ্যামল বাবুরা, তাদের পক্ষ থেকে মামলা করা হয়েছে পাল্টা মামলা। আসলে জটিলতাটা কোথায়, মালিকানা কোথায়, এবং কেন এই সূত্র হলো গণ্ডগোলের, সেই অনুসন্ধানী রিপোর্ট নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি আজকের সাদা কালো নিয়ে। খতিয়ান খুলবো আজকের পর্বে, আর আপনাদেরকে নিয়ে যাব খিলগার 428 নং দাগের মূল সমস্যার সমাধানে। খিলগাঁও ব্যস্ততম ঢাকা নগরীর এক ব্যস্ততম জনপদ। এই জনপদের সাধারণ মানুষরা স্বাভাবিকভাবেই তাদের জীবনযাপনে দিন পার করে প্রতিদিনের মতো। অথচ এই জনপদে আচমকা যেন হায়নার কালো ছোবল এসে অতর্কিতে হানা দেয়, আর সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে বিপন্ন। ৩/৮/২০২৫ খিলগা পূর্ব গোরানের 428 নং দাগে বসবাসরত শাহিনুর বেগম খিলগা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি ছিল লুটের মামলা, আর এই মামলায় আসামি করা হয় 6 জনকে। যে 6 জনের নাম: 1 শ্যামল বাবু, 2 জিয়াউল হাসান, 3 কামাল হোসেন, 4 মকবুল, 5 ফারুক এবং 6 আলামী। আমাদের এই খিলগা পূর্ব গোরানের 428 নং দাগে যে শাহিনুর বেগম লুটের মামলা করেছেন এবং তিনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগে যাওয়ার পূর্বে একটু পেছনে ফিরে দেখতে চাই, জানতে চাই এই 428 নং দাগের মূল সূত্র কোথা থেকে শুরু হয়েছিল। আমরা 428 নং পূর্ব গোরানের এই সম্পত্তির প্রকৃত মালিকের সন্ধান করতে গিয়ে প্রথমেই হাজির হই গুলশান এসিল্যান্ড অফিসে, যেখানে লিপিবদ্ধ করা আছে এই 428 নং দাগের সর্বশেষ রেকর্ড অনুযায়ী মালিককে। আমরা কথা বলি এসিল্যান্ডের সঙ্গে। শাহিনুর বেগমের কোনো ডকুমেন্টস কিন্তু আমার কাছে নাই। আমার সামনে আসছে কার ডকুমেন্টস? শ্যামল বিশ্বাসের ডকুমেন্টস। সেটা হলো এক্সপার্ট ওপিনিয়ন যদি চান, যে আমাদের সর্বশেষ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন যেটা, সে আইনের 6 কি 7 ধারায় যেটা বলা আছে যে কোনো একটা ভূমি তিনি দখল রাখতে পারবেন যিনি সর্বশেষ রেকর্ডের মালিক, অথবা সর্বশেষ রেকর্ড হতে উত্তরাধিকার সূত্রের মালিক, অথবা নামদারি খতিয়ানের মালিক, অথবা কোর্টের আদেশের মালিক, যে কোনো একটা মালিক। আচ্ছা, এটা হচ্ছে তিনি দখলে রাখতে পারবেন। এর বাইরে যদি তিনি দখলে রাখেন তাহলে তিনি অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত হবেন। শাহিনুরের আসলে কোনো দলিল দস্তাবেজ আছে কিনা। আরেকটা বিষয় হলো যে 144-এর এতে SANT একটা 144-এর এতে বলা আছে, যদি সর্বশেষ রেকর্ড যেটা পাবলিশ হয় সেই রেকর্ডটাকে আমরা হয়তো মালিকানার প্রমাণ হিসেবে ধরে নিব, আনলেস অ্যান্ড আদারওয়াইজ ইট ইজ কন্টেস্টেড। শাহিনুর তো ওখানে 12 বছর ধরে আছে, কিন্তু ভুক্তভোগী আমি, অর্থাৎ আমি দাবি করতেছি শাহিনুরের জায়গাটা আমি রেকর্ডের মালিক। তাহলে আমার উচিত হচ্ছে কোর্টে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল পুনরুদ্ধারের মামলা করা, কারণ তিনি অবৈধ দখলকার। অর্থাৎ আমার জমি তিনি অবৈধভাবে কী করে রাখছেন? দখল করে রাখছেন। জমির মালিক তো আমি। এসিল্যান্ড সাহেব সবকিছু কাগজপত্র দেখে শুনে বললেন, শাহিনুর বেগমের কোনো সত্যের কাগজ নেই, বরঞ্চ শ্যামল বাবুই হচ্ছে আদালতের রায়ে প্রকৃত এই সম্পত্তির মালিক। খিলগা পূর্ব গোরানের CNG স্ট্যান্ড সংলগ্ন যে সম্পত্তি নিয়ে বিরোধ হয়েছে, সেই বিরোধের এক পর্যায়ে যিনি শ্যামল বাবু, তিনি বলছেন এই সম্পত্তি তিনি ক্রয় করেছেন এবং তিনি সমস্ত খাজনা খারিজ সব কিছু তিনি কমপ্লিট করেছেন এই ভূমি অফিস থেকে। অথচ সেই শ্যামল বাবু আজ তিনি নিজেই দোষী সাব্যস্ত হয়েছেন যে তিনি লুটপাট করেছেন এবং তিনি অসহায় এক নারীকে নির্যাতন করেছেন। শাহিনুর বেগম, এই শাহিনুর বেগমই হচ্ছে আসলে অবৈধ দখলদার, কারণ কাগজ কলম এবং খাজনা খারিজে বলছে এই সম্পত্তির মালিক হচ্ছে শ্যামল বাবু, এবং শ্যামল বাবু হালনাগাদ পর্যন্ত তিনি তা পরিশোধ করেছেন। আমরা একবার দেখতে চাই এই অফিসের তহসিলদার সাহেবের বালাম বইতে প্রকৃত মালিকানা কার লেখা রয়েছে। রায় পেলেও এই কাগজ দৃষ্টে দেখা যায় শ্যামল বিশ্বাসী রায় পেল। তার মানে প্রকৃত মালিক শ্যামল বিশ্বাস হলো। শ্যামল বিশ্বাস। এখন শ্যামল বিশ্বাস এটা খাজনা খারিজ সব কিছু আপলোড করেছে কিনা এটা একটু দেখে বলেন আমাদের। বর্তমান প্রেক্ষাপট এবং রেকর্ডপত্র দৃষ্টে জমির মালিকানা হলো শ্যামল বিশ্বাসের। প্রশ্ন হলো, শ্যামল বাবু যদি 428 নং দাগের ওয়ারিশ সূত্রে মালিক হন, তাহলে শাহিনুর বেগমকে তিনি এলেন কি করে? 8ই আগস্ট 2025 বেশ কয়েকটি
পত্রপত্রিকায় ছাপা হয় খিলগাঁও গোরানের ৮ নং সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ৪২৮ নং দাগে বসবাসরত শাহিনুর বেগম তার বাড়ি লুট হয়ে যাওয়ার কারণে তিনি খিলগাঁও থানায় একটি মামলা করেন। মামলার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা খিলগাঁও থানা তিনি তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করেন এবং কামাল নামে এক ব্যক্তিকে তিনি গ্রেফতার করেন। ৭ তারিখ শাহিনুর বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা করলে ৯ তারিখে গভীর রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার দায়িত্ব পালনের এক নজির দেখালেন। ৪ নম্বর আসামিকে তিনি গ্রেফতার করলেন, কামাল সাহেব। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কামাল সাহেব কী করে এর ভিতরে সম্পৃক্ত হলেন? আসলে কি তিনি সম্পৃক্ত ছিলেন এটার ভিতরে, নাকি তাকে সম্পৃক্ত করা হলো? মূলত আমারই তো জমি ওখানে, আমারই তো সামনের প্লটটা ৮.৫ কাঠা জমিটা আমার নিজে, এবং তার ভাই হইল গিয়ে হান্নান আর মান্নান, ওনারা আমার জমি দখল করতে চাইছিল। আর যেই ঘটনায় মামলা আমার সাথে করছে, সেই ঘটনার দিন আমি তো ওখানে ছিলাম না। আপনার কল রেকর্ড তদন্ত করেন, আশেপাশে তদন্ত করেন, ওখানে সিসি ফুটেজ আছে। যদি সেখানে আমাকে পায়, আইনগতভাবে যে সাদা শাস্তি হবে আমি মাথা করতে আমি রাজি। কিন্তু আমি টোটালি ওই ঘটনার সাথে বা যেই পারপাস নিয়ে ঘটনাটা ঘটছে তার সাথে টোটালি জড়িত না। আমি তো হয়েছি সুলতানা বিল্ডার্সের এমডি, বিলবেডের না। তো ওনার তো বিলবেডস কোম্পানির এগেনিস্টে মামলা আছে। কামাল কেন আসবে? সুলতানা বিল্ডার্স তো ওখানে আসে না, তাহলে আমাকে কেন জড়ানো হয়? আর যেহেতু আমার নামে মামলা হয়েছে, আমি অ্যারেস্ট হয়েছি, সেই জায়গাতে আমার মামলা নিষ্পত্তি হলে আমি মানহানির মামলা করবো, যেহেতু আমাকে বিভিন্নভাবে সে হ্যারাসমেন্ট করছে এই জায়গাতে। কামাল অভিযোগ করেন যে কামালকে গ্রেপ্তারের পর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দেশ্যমূলকভাবেই সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করবার জন্যই তার রুমে হ্যান্ডকাপ পরিয়ে গোপনে ছবি তুলে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমার হাজব্যান্ডকে ধরে নেওয়ার সাথে সাথে আমি তার সাথে খিলগাঁও থানায় যাই এবং ওখানে আমি সারা রাত্র অবস্থান করি। সেখান থেকে আমি ভোর ৪টা বাজে আমার বাসায় এসে জাস্ট কাপড়টা চেঞ্জ করে আমি তার জন্য খাবার নিয়েছি। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন তো তোমাকে কাজটাতে নিয়ে যাবে, ও সাহেব আসতেছে, আসলে হয়তো ওনার সাথে হয়তো একটু সাক্ষাৎকার করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই রুম থেকে এই রুম আপনার 10 কাইকও লাগে না, সেখানে সে হ্যান্ডকাপটা পরানোর তো কোনো তার আইনগত আমি মনে করি না যে তার কোনো এটা রাইট আছে। কারণ আসামি যে সে, তাকে সাব্যস্ত কিন্তু আদালত করে নাই, কেন তাহলে হ্যান্ডকাপটা পরানো হলো? দ্বিতীয়ত ওখানে কোনো সাংবাদিক আসে নাই, পাবলিক আসে নাই, কেউ আসে নাই, তাহলে কেন তাকে এই আপনার ইয়েতে হাজতখানায় কি এসি থাকে? আপনি আমাকে উত্তর দেন, হাজতখানায় এসি থাকে? তাহলে এসিটা আসলো কোত্থেকে? এই যে তার ছবির মধ্যে যে এসিটা আছে, আপনি ফলো করেন, সময় টিভিতে দেখেন, ৭১ টিভিতে দেখেন, তাকে যে দেওয়া হলো ছবিটা সহকারে, সেখানে তো এসিটা দেখা যাচ্ছে। তাহলে এসিটা আসলো কোত্থেকে? ওসি সাহেবের রুমে এসিটা আছে। আচ্ছা, ধরে নিলাম উনি ছবিটা তুলেছেন, হ্যাঁ, অন্যায়টা কি আপনার চোখে? অন্যায় হবে না? উনি আমার মান সম্মান হানি করছে, এটা কি অন্যায় না? আমি যতক্ষণ পর্যন্ত আমাকে আদালত আপনার রায় না দিবে যে আমি দোষী সাব্যস্ত না করলে, আপনি কেন আমার ছবি উঠে আমাকে পাবলিকের সামনে অপদস্থ করবেন? আমার মান সম্মান হানি করবেন কেন? সেটার জন্য কি আইন নাই? একটা মহিলা মানুষ একটা স্বামীর পিছনে, তার বাচ্চাদের পিছনে, বাচ্চাদেরকে রেখে সাফার করা রাত্রের বেলা, সেই সারাটা দিন তার কত কষ্ট হইলে একটা মহিলা মানুষ আনতে পারে? আমরা চ্যানেল এসের অনুসন্ধানী ঈগল টিম খিলগাঁওয়ের ৪২৮ নং দাগের মূল সূত্র খুঁজতে চুলচেরা বিশ্লেষণ আর তথ্য উপাত্ত নিয়ে আপনাদের জানাবো ঘটনার মূল রহস্য। আর এই রহস্য জানতে আমাদের যেতে হবে খানিকটা ফ্ল্যাশব্যাকে। শ্যামলবাবু ওয়ারিশ সূত্রে শ্যামলবাবু গোরান ৮ নং সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ৪২৮ নং দাগের এই সম্পত্তির মালিক হন। তবে তার মালিকানার প্রশ্ন উঠলে দেখা যায় সিটি জরিপ রেকর্ডে অন্য এক ব্যক্তির নামে তা লিপিবদ্ধ হয়েছে। তখনই তিনি ২০০৭ সনে আদালতের শরণাপন্ন হন এবং ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত আদালত সকল কিছু যাচাই বাছাই করে শ্যামল বাবুর পক্ষে রায় দেয়। এখানে উল্লেখ্য ২০০৭ সনে যখন এই শ্যামলবাবু আদালতে তার সত্য প্রতিষ্ঠায় মামলা করেন, ঠিক তখনই তার এই সম্পত্তির দখল দেখানোর জন্য তিনি স্থানীয় প্রভাবশালী নেতা আওয়ামী লীগের হান্নানকে তিনি সাহায্যের জন্য অনুরোধ করেন। আর হান্নানও তার সাহায্যের হাত বাড়াতে এগিয়ে আসেন। কিন্তু তখনও শ্যামলবাবু জানতেন না এই বন্ধুত্বের হাতের পিছনেই রয়েছে এক কালো শত্রুর হাত। হান্নান সাহেব তিনি এই দায়িত্ব পেয়ে এই ৪২৮ নং দাগে তার বোন শাহিনুর বেগম এবং তার পরিবারকে
উনি তুলে দেন এবং সেখানে বসবাস করার জন্য তাদেরকে অনুমতি দিয়ে দেন আর বলেন কোনো সমস্যা হলে যেন তার নাম বলা হয়। 428 নং দাগের এই ওয়ারিশদের সম্পত্তির মালিক শ্যামলবাবু 2007 সনে জানতে পারলেন যে তার এই সম্পত্তির সিটি জরিপ অন্যের নামে রেকর্ড হয়েছে, আর ঠিক সেই মুহূর্তে তিনি তার হক আদায়ের জন্য আদালতে শরণাপন্ন হন। আর সেই আদালতে শরণাপন্নের সেই ক্রান্তি লগ্নে হান্নান এসে শ্যামলবাবুর পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। কিন্তু তখনও শ্যামলবাবু জানতেন না এই বন্ধুত্ব নয়, বরঞ্চ তার শত্রু এসে তাকে ধ্বংস করার জন্য নতুন পরিকল্পনা করেছেন। সেই গল্পই শুনবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে নিয়ে যাব আবার সেই অজানা কাব্যে, হান্নানের গল্পে, যে কোরআনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল গত 17 বছর। 19/3/2025 আদালতের রায় পেয়ে শ্যামলবাবু এবার উক্ত এই সম্পত্তি তিনি বিক্রি করে দেন রফিকুল ইসলাম ও সাইদুর রহমানের কাছে। 1/8/2025 হান্নানের বড় ভাই মান্নান সম্পত্তির মালিকদের রাতে ফোন করে বলে দেন 3/8/2025 তাদের সকল মালামাল এই 428 নং দাগ থেকে তারা নিজেদের দায়িত্বে নিজেদের হেফাজতে নিয়ে যাবে। চ্যানেল এসের ঈগল টিমের হাতে সেই ফোনালাপ এসে পৌঁছায়। আমরা সেই ফোনালাপটা খানিকটা শুনতে চাই। কোরআনের সন্ত্রাসী হান্নানের ভাই আর এক সন্ত্রাস মান্নান নিজে টেলিফোনে যখন বললেন যে তিনি তার লোক দিয়ে মালামাল নিয়ে যাবেন, ঠিক তার পরের দিনই গণেশ উল্টে গেল। তিনি তার নিজের ছেলেদের দিয়ে পিকআপে মালামাল সরিয়ে বরঞ্চ মিথ্যে একটি লুটের মামলা দিলেন 6 জনকে অভিযুক্ত করে। তারা বলছে তারা নিরপরাধ। একটা লুটের মামলা হলো, যে মামলায় আপনি একজন অভিযুক্ত আসামি, তো লুটগুলো করলেন কিভাবে? লুট আমরা করবো এটা তো প্রশ্নই ওঠে না। দেখুন, উনি আগের দিনই বলছে যে আমরা ওই ফ্ল্যাট ভেঙে, তোমাদের তালা ভেঙে, আমাদের বিল্ডিং ভেঙে আমরা মালামাল নিয়ে আসবো। আমরা বলছি ওয়েলকাম, আপনার মালামাল আপনিই নেবেন, এখানে তো আমাদের কিছু বলার নেই, আপনি নিয়ে যান। কিন্তু ওনাদের মনের যে আরেকটা চক্রান্ত ছিল এটা আমি বুঝতে পারিনি। আমরা ভেবেছি আমাদের সাথে কথা বলতেছি, উনি স্বাভাবিকভাবে চলে যাবেন। কিন্তু সকালবেলা দেখলাম পুরোটাই উল্টা। আমার কাছে আমি ওখানে খবর পেয়ে গেলাম যে ভাঙচুর হচ্ছে। আমি গেলাম, যাওয়ার পরে বললাম কী ব্যাপার, কী হচ্ছে? বলে আপনারাই ভাঙচুর করতেছেন। আমি বললাম আমরা ভাঙচুর কীভাবে করবো, আমি কে আসছে, আমি তো কাউকে ডাকি নাই। ও সর্বনাশ! সাথে সাথে ওই মান্নান নামে এক ভদ্রলোক এবং ওনার 2 আত্মীয়, ওনারা এসে শারীরিকভাবে আমার কাছে সে ভিডিও ফুটেজ আছে, আমাকে মারধর শুরু করছেন। এই নাটক তৈরি করছি এটা তো ওপেনই যে উনি এই জায়গাটা দখলে রাখবেন এবং আমাদেরকে ওখান থেকে বিতাড়িত করবেন। এই অভিপ্রায় নিয়েই ওনার সামনে আগাচ্ছিল। যখন 3 তারিখ সকাল 8টার সময় আমাকে ফোন দেওয়া হলো যে আপনার ওইখানে তো ভাঙচুর হচ্ছে, আমি গেলাম। যাওয়ার সাথে সাথে ওনারাও আমার সাথে ঢুকে গেছেন। কি হয়েছে ভাই আপনারা কেন? বলো যেটা আপনাদের লোকরাই ভাঙচুর করতেছে। আমি বললাম আমি তো কোনো লোকই ডাকি নাই, আপনি যেয়ে দেখবেন, আমি কোনো লোক দেখেছি কিনা, ওই যে আশপাশে যত লোক আছে লোকের কাছে জিজ্ঞেস করবেন যে ওখানে আমি গিয়েছিলাম কিনা। টোটাল সাজানো একটা প্ল্যান ছিল, এটা আমি বুঝতে পারিনি। আমি আসামি হয়েছি, বেসিক্যালি ওখানে আমারও সম্পত্তি আছে। আমরা চাচ্ছি ওনারাই যে কেস মামলা করলো, ঠিক আছে, নিজ মাল নিজেরা নিয়ে, মানে এটা হলো এর আগে একবার এসে 1,20,00,000 টাকা চাঁদা চাইছে। 1,20,00,000 টাকা চাঁদা চাইছে, তারা এখান থেকে যাবে এই জন্য, ঠিক আছে। প্রুফড অলরেডি থানায় জিডি আছে, ঠিক আছে, থানায় জিডি করা আছে। 1,20,00,000 টাকা চাইছে। কে কে আসছিল? এখানে আমিন নামের এক লোক পাঠাইছে, আর ওই সাথে সাথে হৃদয় ছিল, তারপরে ওই যে এই মহিলার বড় ছেলে ছিল। 3/8/2025 হান্নান পরিবার নিজেদের মালামাল 428 নং দাগ থেকে সরিয়ে নিয়ে হান্নানের নিজস্ব তত্ত্বাবধানে থাকা কিশলয় ক্লাবে সংরক্ষিত করেন। আমাদের হাতে সেই ভিডিও এসে পৌঁছায়। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। নিজেরা অন্যায় করে অন্যকে অকারণে ফাঁসিয়ে দিয়ে যায়। আমরা হান্নান পরিবারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলে জানা যায় তারা কেউই এলাকায় নেই। আমরা খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুখোমুখি হতে চাইলে তিনি জানান ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলা যাবে না। এলাকার ইউনুস মৃধা, যিনি এই বিষয়ের আদ্যপান্ত কিছুই জানেন না,
এজাহারে তার নামও নেই, কিন্তু তার নামও এসেছে বিভিন্ন মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে। সারাটা জীবন আমি মানুষের সেবা করেছি। আমি চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জমিটা যারা পাবে, যদি ওরা পেয়ে দিয়ে দেন, যদি ওরা না ওরা দখল করে থাকে তাহলে ওরা দখল উচ্ছেদ হবে। ওরা কিন্তু ভালো মানুষ না, ওরা যুবলীগ ছাত্রলীগ করে 17 বছর এই শ্যামলবাবুর জমিটা দখল করে রাখছে। আমরা তো কেউ জানতাম না। পরবর্তী পর্যায়ে আমার নাম, তার সাথে আমি খোঁজ নিয়ে দেখি এটা হলো শ্যামলবাবুর সম্পত্তি। এই বাড়িটা শ্যামলবাবু করছে, তাকে জোর করে এখান থেকে উচ্ছেদ করে দিছে। উচ্ছেদ করে তারা এখন নিজে আমার বাড়ি একটা কাগজ দেখাক না তারা। আপনার তো ল্যান্ডে গেছেন, আপনার তো সামনে বললেন যে এই জমিটা হলো শ্যামলবাবুর। একটা হিন্দু, আওয়ামী লীগ তো হিন্দুর সম্পত্তি সবচেয়ে বেশি দখল করছে। শুধু শ্যামলবাবুর সম্পত্তি নয়, এখন অভিযোগ উঠছে এই খিলগাঁয়ে একজন প্রাক্তন সচিবের সম্পত্তিও তারা দখল করে রেখেছে। শ্যামলবাবুকে তো খিলগাঁয়ে থাকতেই দেওয়া হয়নি, তাকে খিলগাঁ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এই পৃথিবীতে আপনি আমরা যারাই আছি তারা নিজেরা জোর করে কি নিজেদের সম্মান অর্জন করতে পারি? কখনো সম্ভব নয়। আমরা আমাদের নিয়তি ঠিক করে দিতে পারি, যেমন নিয়তি ঠিক করেছেন হান্নান এবং মান্নান। আজ হান্নান মাদকের মামলায় জেল খাটছেন, আর মান্নান আর তার বোন শাহিনুর অবৈধ দখল করে অন্যের জমি গ্রাস করার চেষ্টা করছেন। সবই হচ্ছে অবৈধ। একটা কথা শুধু বলে দিতে চাই, যারা এমন কাজ করেন তারা কি একবারও ভেবেছেন আমরা এই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র একটি কাপড়ের কাপড় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি? তাহলে কেন এত প্রয়োজন? এই যে ওরা বলে যে মালামাল লুট হয়ে গেছে, মামলা হয়েছে, মামলা আসামি হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, সে জামিনও পেয়েছে। এখন যেই মামলায় তারা মামলা দিল সেই মামলায় কিন্তু আমার নাম নাই। ওরা যে লুটের মামলা দিল, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার কাছে আমাদের ওই এলাকার লোকজন পাঠাইছে। এই হান্নান মান্নার ট্রাক ভরে ভরে হান্নানের ছেলে হাসনাত সাক্ষী তারা এই মালগুলা তাদের বাড়িতে নিয়ে গেছে। আসলে এই লুটের মামলাটি ছিল এই সম্পত্তিটি দখলের একটি অপচেষ্টা। শাহিনুর বেগম এই সম্পত্তিতে বসবাস করার পর থেকেই তার মাথায় একটি বিষয় ঢুকিয়ে দেওয়া হয় যে এখানে যদি সে দীর্ঘদিন বসবাস করতে পারে তাহলে এই সম্পত্তির মালিকানা তার হয়ে যাবে। কিন্তু প্রজ্ঞাপন বলে কাগজ যার জমি তার, অথচ শাহিনুর বেগমের মালিকানা সত্ত্বের কোনো কাগজই তার কাছে নেই। অথচ শুধুমাত্র নামমাত্র ভাড়ায় এতদিন শাহিনুর বেগম শ্যামলবাবুর আশ্রয় এতদিন থেকেছেন, অথচ আজ তিনি এই সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। হান্নান পরিবার শুধু এই সম্পত্তি নয়, এর আগেও যখন শ্যামলবাবু এই শাহিনুরের কুবুদ্ধি আঁচ করতে পারেন, ঠিক তখনই তিনি বারবার তাগাদা দিচ্ছিলেন এই সম্পত্তি ছেড়ে শাহিনুরকে চলে যেতে। আর ঠিক তখনই আসল রূপে এসে হাজির হন হান্নানের ভাই মান্নান, এবং তিনি প্রকাশ্য দিবালোকে পিস্তল হাতে শ্যামলবাবুকে তাড়া করেন, যা পরবর্তীতে শ্যামলবাবুকে শুধু সম্পত্তি নয়, খিলগাঁও থেকেই তাকে বিদায় নিতে হয়েছে বাধ্য হয়ে। কি ব্যাপার, আপনি আপনি আমার গায়ে হাত দিলেন কেন? এই আপনি আমার গায়ে চল দিলেন কেন? এই 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 একটা বেরোবি না, আমার গায়ে হাত দিলেন কেন? আমার গায়ে হাত দিলেন কেন? আমি কি এখানে? গোরানের হান্নান বর্তমানে শাস্তিপ্রাপ্ত মাদকের আসামি হিসেবে হাজত খাটছেন, আর তার ভাই মান্নান ত্রাসের রাজত্ব কায়েম করছেন এই গোরানে। গত 17 বছর আওয়ামী শাসনামলে এই হান্নান এবং মান্নান এমন কোনো অপকর্ম নেই যা তারা করেননি, এমন কোনো মানুষ নেই যারা তাদের দ্বারা নির্যাতিত হয়নি। অসংখ্য মানুষের জমি তারা অবৈধভাবে দখল করে নিয়েছে। এই 428 নম্বর দাগের এই সম্পত্তিও তার বোন শাহিনুরকে দিয়ে তারা চেয়েছিল বেদখল করাতে, কিন্তু সত্য চিরকালই সত্য। নতুন প্রজন্মের কাছে আজ দেশের ভার। আমরা আশা করতেই পারি যারা প্রকৃত সত্যি অন্যায়কারী তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমরা সেই প্রত্যাশা নিয়ে আবার নতুনভাবে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই জীবনের নতুন পথে। আমাদের আজকের পর্ব এখানে শেষ করব। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তবে যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করবার ঠিকানা। প্রযোজক সাদা কালো 313 সেগুনবাগিচা, ঢাকা। আমাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন 0191-701-6897। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আপনার চারপাশের মানুষদের ভালো রাখবেন। ও আর একটা কথা,
আপনার সন্তানকে একটু হলেও সময় দিন, কারণ আপনার সন্তানই আপনার ভবিষ্যৎ। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি।